ফার্স্ট অফ অল কথা হইতেছে, আমরা মেইনলি ত্রুটির যে তাত্ত্বিক পার্টটা ছিল সেই তাত্ত্বিক পার্টটা আমরা পড়ছি। আজকে হচ্ছে ত্রুটির ম্যাথ গুলো নিয়ে আমরা করবো, এবং এই অধ্যায় টোটাল দুইটা টাইপের ম্যাথ আছে। ফার্স্ট অফ অল টাইপ ওয়ান, যেটা টাইপ ওয়ান, সেই টাইপ ওয়ানটা হচ্ছে ত্রুটি নির্ণয়। প্রথমত একটু অবশ্যই বই নিয়ে বসবো। বই আজকে কথা মানে বইয়ে কাজ কম, আজকে খাতায় কাজ বেশি। খাতা নিয়ে কলম নিয়ে বসে যাও। আহ আজকের ক্লাস, আচ্ছা, হ্যান্ড ক্যালকুলেশন বললাম, সেরকম বেশি খুব বেশি পারা লাগবেও না, যতটুকু কেনার ততটুকু করলেই হবে। জাস্ট ক্যালকুলেটরটা ধরা যাবে না, ঠিক আছে? এই যে ক্যালকুলেটরটা দেখতেছো তোমার, কিছু হলেই ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরটা ইউজ করবে না, হাতে করবে, তাহলেই হয়ে যাবে। ফার্স্ট অফ অল খেয়াল করো যে ত্রুটি নির্ণয়ের আমরা একটা রাশি ধরে নিলাম যে এক্স। এক্স একটি কি, একটি রাশি। তো একটা রাশির, এই এক্সটা হচ্ছে একটি রাশির প্রকৃত মান। প্রকৃত মান, যে এক্স একটা রাশি, তার পরিমাপের প্রকৃত মান ধরলাম এক্স। আর এক্স প্রাইম ধরলাম, এই এক্স প্রাইম হচ্ছে তার পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান। তাহলে আমাদের যে পরম ত্রুটিটা আসবে, পরম ত্রুটি, পরম ত্রুটি, সরি, পরম ত্রুটিকে আমরা লিখি ডেল এক্স ইজ ইকুয়াল টু এক্স, মানে কি, ডিফারেন্স অফ এক্স প্রাইম, দুইটার ডিফারেন্স। ত্রুটি, পরম ত্রুটির নামের আগে পরম আছে, তার মানে এটা কখনোই নেগেটিভ হবে না, সবসময় পজিটিভ হবে। যেটা বড় সেখান থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। পরম ত্রুটি কখনোই কি হবে না, নেগেটিভ হবে না, অর্থাৎ নেভার নেগেটিভ। কখনোই সে নেগেটিভ হবে না, সবসময় সে পজিটিভ হবে। ভালো কথা। এখন পরম ত্রুটির পরে আমাদের আর একটা ত্রুটি আছে, যেটাকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক অথবা আনুপাতিক, আনুপাতিক ত্রুটি। এইটাকে আমরা প্রকাশ করি কিভাবে? এই আনুপাতিক ত্রুটিটাকে প্রকাশ করা হয় হচ্ছে পরম ত্রুটি, পরম ত্রুটি ডিভাইডেড বাই নিচে। নিচের পার্টটা কি? প্রত্যেকটা জিনিসের ভিত্তি, ভিত্তি সবার নিচে থাকে। কোনো কিছুর ভিত্তি আসলে তুমি কখনো নেগেটিভটা চিন্তা করতে পারবে না, বা পরিমাপটা চিন্তা করতে পারবে না। কোনো সবসময় ভিত্তিটা মাথায় রাখতে হবে, একদম প্রকৃত জিনিস, পিওর জিনিস দিয়ে সবসময় ভিত্তিটা আমাদের প্রস্তুত করতে হবে। এই জন্য মাথায় রাখবা, এই দাগের নিচে সবসময় প্রকৃত মানটা যাবে, অর্থাৎ প্রকৃত মান। দ্যাট মিনস ডেল এক্স ডিভাইডেড বাই এক্স। একটা রাশির কথা চিন্তা করলাম, ডেল এক্স ডিভাইডেড বাই এক্স। এটাকে বলা হয় আপেক্ষিক ত্রুটি বা আনুপাতিক ত্রুটি। তুমি একটা জিনিস খেয়াল করো, এই আপেক্ষিক ত্রুটির পরে একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি। তো এই শতকরা ত্রুটির যে বিষয়টা তোমাকে একটু বুঝতে হবে, যে শতকরা ত্রুটি বলতে আসলে কি বোঝায়? নাথিং ইলস ডেল এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু ইন্টু 100%। পরম ত্রুটির একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যদি কোনো মানের সাথে, তুমি একটা জিনিস খেয়াল করবা, কখনো যদি আমরা পরম ত্রুটিকে প্লাস মাইনাস সামথিং, ধরো প্লাস মাইনাস এ দ্বারা প্রকাশ করি। যেরকম আমি তোমাকে একটা জিনিস দেখাই, ধরো কোনো কিছুর ভর আমি এইভাবে লিখলাম 100 ± 2 কেজি। এইটা দিয়ে বুঝাইতেছে যে এই টু, এই যে টু, এই টুটা হইতেছে তার পরম ত্রুটি। এবং এই 100, এই 100টা হইতেছে তার প্রকৃত, প্রকৃত মান বা প্রকৃত ভর। তাহলে এইভাবে কোনো কিছু লেখা দেখলে তুমি এই জিনিসটা বুঝবা। এইভাবে কোনো কিছু লেখা দেখলে, এইভাবে কোনো কিছু লেখা দেখলে তুমি বুঝবা যে প্লাস মাইনাস সহ যেটা দিয়ে আছে সেটা হচ্ছে সবসময় পরম ত্রুটি, আর তার পাশেরটা হচ্ছে প্রকৃত মান। এখন ত্রুটির সমবায়টা আমাদের বুঝতে হবে, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ওয়ালাইকুম আসসালাম কাশফুল। এখন দেখো, ত্রুটির একটা গুরুত্বপূর্ণ কথাটা হইতেছে এরকম,
ধরো আমি একটা রাশি লিখলাম সামথিং জেড ইজ ইকুয়াল টু জেড ইজ জেড জেড ইজ ইকুয়াল টু 4a³ বি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস 2d। 2d না লিখে এখানে 6d লিখি, 2 কে অনেকে জেড ধরবে আবার। তাহলে এইখানে একটা চমৎকার কাহিনী ঘটে গেছে অলরেডি, বুঝতেই পারছো যে এটা হচ্ছে একটা সমীকরণ দেয়া আছে। তোমাকে বললো যে জেড, এই জেড এর শতকরা ত্রুটি নির্ণয় করতে। শতকরা ত্রুটি কত? তাহলে আগে আমার জেড এর কি নির্ণয় করতে হবে? আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটির সাথে তো ডেল মানে 100% গুণ দিলে আমার শতকরা ত্রুটি বের করতে পারতেছি। এখন কথাটা বুঝো, আমি বইতে একটা জিনিস সুন্দর করে লিখে রাখছি যে ত্রুটি বা শতকরা ত্রুটি কখনোই ত্রুটি নির্ণয়ে কখনোই কি করা যাবে না? বিয়োগ কিংবা ভাগ কিংবা গুণ করা যাবে না, করা যাবে না। সবসময় তাহলে কি করতে হবে? সর্বদা যোগ করতে হবে। এখন খুবই ফোকাস দিয়ে জিনিসটা বুঝো। তাহলে আমি শতকরা ত্রুটি ডেল জেড ডিভাইডেড বাই জেড ইন্টু 100% কিভাবে বের করব? যেটা ধ্রুবক 4 বাদ এ, তাহলে ডেল এ বাই এ, তার আগে কত গুণ আছে? 4 গুণ আছে। তার আগে কত গুণ আছে? 4 গুণ আছে, ইন্টু 100% প্রত্যেকটা শতকরা ত্রুটি। এরপরে এ একটা মান, এরপর একটা মান প্লাস, তাহলে দুইটা রাশির আমার ধ্রুবক, এটা হচ্ছে আমার ধ্রুবক। ধ্রুবক ত্রুটিতে থাকবে না, কারণ ধ্রুবক পরিমাপে কি কোনো ত্রুটি পাওয়া যায় না, রাশি পরিমাপে ত্রুটি পাওয়া যায়। তারপরে বি, তাহলে ডেল বি ডিভাইডেড বাই বি। উপরে কোনো সূচক আছে? হ্যাঁ, এক আছে। এক কোনো ভ্যালু আছে না, কারণ সবকিছুর সাথে এক গুণ আছে। তার মানে তোমাকে বুঝাইতে যাচ্ছি এখানে 4 কেন দিলাম, এই তোমরা কথা বইলো। এখানে 4 কেন দিলাম? এখানে সূচক 3 হবে, 3 হবে। সূচকটা চলে আসবে হইতেছে, উপরের সূচকটা চলে আসবে সামনের চলক হিসেবে, বুঝাতে পারতেছি? গুণ আকারে চলে আসবে। প্লাস আর একটা কি রাশি? সি, ডেল সি বাই সি। উপরে কত আছে? 2, 2 গুণ হয়ে যাবে। বলতে পারো ভাইয়া এই জায়গাটাই ঘটনা, যে উপরে যদি নিয়ে আসতাম তাহলে। হ্যাঁ বলো। ওই জায়গাটা একটু আরেকবার বললে ভালো হইতো, বুঝি নাই। প্রথম থেকে আসো, শুরু করি। মাপতেছি কি জেড, জেড রাশি শতকরা ত্রুটি, তাহলে ডেল জেড ডিভাইডেড বাই জেড ইন্টু 100% ইজ ইকুয়াল টু, প্রথম রাশি, এখানে রাশি কয়টা আছে টোটাল সমীকরণে? 1 2 3 4, এ বি সি ডি। বাকিগুলো হচ্ছে ধ্রুবক। তাহলে বাকিগুলো হচ্ছে ধ্রুবক। তাহলে আমি প্রথমটা নিয়ে কাজ করলাম, ডেল এ বাই এ কি নির্ণয় করলাম? এর আপেক্ষিক বা আনুপাতিক ত্রুটি, পরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান। ডেল এ কে আমরা বলি পরম ত্রুটি, আর এর মানটাকে আমরা বলছি প্রকৃত মান। আগে আমি লিখে দিয়ে আসছি এক্স দিয়ে। উপরে কি আছে? 3, তাহলে 3টা সামনে গুণ হয়ে যাবে। উপরে কি আছে? 3, 3টা কি হবে? সামনে গুণ হয়ে যাবে। প্লাস, প্লাস বি আছে, তাহলে ডেল বি বাই বি, যেহেতু এক আছে তাহলে কোনো সমস্যা নাই। নিচে আছে সি। এখানে স্টুডেন্টরা কি করে? সি কে উপরে আনলে তো ইনভার্স টু হয়, কিন্তু মাথায় রাখতে হবে আমরা বললাম উপরে পরম মানটা ইউজ করি, এই জন্য তুমি ডেল সি ডিভাইডেড বাই সি -2 কখনো দিবা না। এই জন্য আমি লিখছি যে ত্রুটি মাইনাস ভাগ অথবা গুণ দেওয়া যাবে না, কখনোই না। তাহলে কি দিতে হবে? জাস্ট 2 দিতে হবে। কারণটা কি? এদের পরম মান নেওয়া হয়। আমি এখানে ব্র্যাকেট একবার লিখতেছি, যখন সমীকরণটা আমরা সমাধান করি সবসময় পরম মান ইউজ করি। এই জন্য পরম মান ইউজ করলে মাইনাস। 100% হবে না? বুঝি নাই? 100% সাথে হবে না? আমি আসতেছি, 100% এর কথাটা আসতেছি। তাহলে এইটা দিলাম, প্লাস আবার একটা প্লাস কি আছে সাথে? ডি। তাহলে এটা হচ্ছে ডেল ডি বাই ডি। উপরে নাই, কিছু নাই, তাহলে সামনের কোন ধ্রুবক আমি গুণ করব না। যদিও এখানে সামনে ধ্রুবক গুণ আছে, তারপর আমি কোনো গুণ করব না, কারণ এই প্রত্যেকটা 6, এই 4, এগুলো হচ্ছে ধ্রুবক।
সমীকরণের ধ্রুবক, ধ্রুবক বাদ। এখন আসো আমার পার্সেন্টেজ, প্রত্যেকের সাথেই পার্সেন্টেজ যুক্ত আছে, তাহলে আমি সবার সাথে পার্সেন্টেজ না গুণ করে একদম রাশির সাথে, মানের সাথে পার্সেন্টেজ 100% পার্সেন্টেজ গুণ করে দিলেই আমার উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমি লাস্ট আরেকবার একটু তোমাকে মূল বিষয়টা বুঝাই দেই। প্রত্যেকটা রাশি যখন আমি আলাদা আলাদা করে আমাকে মাপতে হবে, পরিমাপ করতে হবে, এবং প্রত্যেকটা রাশির সাথে আমার আলাদা আলাদা যোগ চিহ্ন দিতে হবে। এখানে টোটাল 4টা রাশি, 4টা রাশির জন্য 4টা মান, 4টা রাশির জন্য এই 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 এই, প্রত্যেকটার মাঝখানে যোগ চিহ্ন। ভালো কথা, প্রত্যেকটার মাঝখানে যোগ চিহ্ন। ডেল এ বাই এ কি নির্দেশ করতেছে? আমার আপেক্ষিক ত্রুটি। আর আগে যেই সংখ্যাটা থাকবে, কিসের সংখ্যা? যদি কোনো উপরে কি থাকতেছে, আমাদের সূচক থাকে, যদি আমাদের কোনো সূচক থাকে সেই সূচকটা সামনে আসবে। আইদার ইটস পজিটিভ অর নেগেটিভ, কখনোই আমরা নেগেটিভ দিব না। যেরকম 2 উপরে নিয়ে আসলে হয়তো সি ইনভার্স 2, কিন্তু হয়ে গেছে কি +2। কখনোই আমরা মাইনাস গুণ ভাগ ইউজ করবো না, ত্রুটি নির্ণয় সবসময় আমাদের পজিটিভ জিনিস ইউজ করতে হবে। আশা করি কথাটা ক্লিয়ার করতে পারছি। সো এইটা হচ্ছে আমাদের বেসিক। এখন দেখো আমরা অঙ্কে যাই। ফার্স্ট অফ অল কথা বলছে, এটা মেডিকেলের কোশ্চেনে, একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং প্রকৃত মান লিখছে, প্রকৃত মান হচ্ছে 10.40 সেন্টিমিটার হলে পরিমাপের শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে আমাদের যে এল প্রকৃত মান হচ্ছে 10.40 সেন্টিমিটার, পরিমাপকৃত মান এল প্রাইম ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। অতএব ডেল এল ইজ ইকুয়াল টু কত হবে? 0.4 সেন্টিমিটার। ভালো কথা। শতকরা ত্রুটি, তার মানে আমাকে বের করতে হবে হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই এল ইন্টু 100% ইজ ইকুয়াল টু ডেল এল কত? 0.4 ডিভাইডেড বাই প্রকৃত মান কত? 10.4 ইন্টু 100%। এখন আসো হাতে ক্যালকুলেশনের বিষয়। হাতে ক্যালকুলেশন বিষয়টিকে আমরা প্রথমে উপর থেকে 10 গুণ দিব, নিচেও 10 গুণ দিব। তাহলে উপরে নিচে 10 গুণ দিলে কোনো সমস্যা নাই, কাটাকাটি চলে যাবে। তাহলে কি হলো তাতে? 4 ডিভাইডেড বাই 104 আমি করে নিলাম ইন্টু 100%। এইখানেই আমি এখন রাফ করব, যে আমি 104 ডিভাইডেড বাই 4 দশমিক দিলাম, দশমিক দিয়ে একটা শূন্য নামাইলাম। খেয়াল করো, দশমিক দিছি, দশমিক দিয়ে একটা শূন্য নামাইছি, যায়? যায় না। তুমি বলো জিনিসটা কি যায়? যায় না। এখন তুমি আবার আরেকটা শূন্য নামাবা, এরপরে কি আরেকটা শূন্য হবে কি হবে না? এখন এইটা শূন্য তোমাদের কাছ থেকে, এইটা শূন্য তোমাদের কাছ থেকে, যদি এটা না পারো কপালে কষ্ট আছে, ছোটবেলায় এটা করে আসছো। 3.84% মুখস্থ হয়ে গেছে। আমাকে একজন বলো তো, যে আমি এখন দশমিক দিয়ে এখানে শূন্য নামাইলাম, এরপরেও যায় না, এরপরেও যায় না, এখন কি করব? হ্যাঁ, আর একটা শূন্য নিয়ে আর একটা শূন্য আনতে হবে। আরে হম কথা কি, ও যে কথাটা বলছে ওটা কি ঠিক বলছে? হ্যাঁ ভাইয়া। আরেকটা জিরো দিব। আচ্ছা, এইখানে আমি আর একটা জিরো দিলাম, ভাইয়া তাহলে দশমিকের এই পর পাশে তো কি আর একটা জিরো যতগুলো দিব? ইচ্ছা শূন্য নেওয়া যায় না। হ্যাঁ না হ্যাঁ, ভাইয়া, বলো এই বলো, পাশে হ্যাঁ বলো। একটা শূন্য ভাইয়া আনতে হবে, দশমিক 400 হয়েছে তো, এখন ভাগ দিতে হবে। এই পাশে আমি শূন্য নিব কি নিব না? না, শূন্য না নেওয়া এটা লাগবে ভাইয়া। শূন্য দিবনি। দাঁড়াও, আমাকে 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 একটা কথা তুমি বলো। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমি যাকে ধরবো তাকে হচ্ছে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে মারিয়া। মারিয়া বলো তো, জি ভাইয়া। মারিয়া শূন্যের পাশে নিব কি নিব না? জি ভাইয়া এই সাইডও নিতে হবে। ডান পাশে জিরো নিব কি নিব না, খেয়াল করো। জি ভাইয়া নিতে হবে। নিতে হবে, 100% নিতে হবে। যখন এই প্রথম বেলায় আমি দশমিক পরে নিব না, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। যখন প্রথম বেলায় আমি দশমিক শূন্য নেওয়ার পরেও আমি শূন্য নিচ্ছি না, এই জায়গাটায়, এই মানটায়, তখন 100% আমাকে এইখানে একটা শূন্য নিতে হবে, এইখানেও একটা শূন্য নিতে হবে। কথাটা বুঝে আসছে? এই জিনিসটা মাথায় রাখবা, যে দুই ব্র্যাকেটের মাঝখানে যতক্ষণ পর্যন্ত না আমার ভাগ যাওয়া সম্ভব, ভাগ করা সম্ভব, ততক্ষণ পর্যন্ত ডান পাশেও শূন্য, বাম পাশেও শূন্য। এই জিনিসটা হচ্ছে 1 নাম্বার রুল। যে আমার মেইন ঘরে, অর্থাৎ প্রথম যে ঘরটা, এটাকে আমি বলি হচ্ছে প্রধান ঘর। প্রধান ঘরে
যতক্ষণ যতক্ষণ ভাগ না করা যায়, ভাগ না করা যায় ততক্ষণ ততক্ষণ ডান এবং বাম, ডান এবং বাম উভয় পাশেই উভয় পাশেই শূন্য নিতে হবে। এই কথাটা একদম মনে রাখো। আচ্ছা, গেলাম। এখন আসে কত, 3 বার যায়, 4 বার যায় না, তাহলে 3 দিলাম, 3 4 12, 2 হাতে রইলো 1, 3 0 0, 1 নামে গেল, 3 অক্ষে 3 থাকে কত, 2 আছে কত হলো 10 হবে, 8 হাতে রইলো 1, 2 আছে কত 10 হবে 8 হাতে রইলো 1, যায় না। এখন কথাটা বুঝো, এখনো যায় না, এখন কি শূন্য নেব না। 2 নম্বর নিয়ম, প্রধান ঘর ব্যতীত, প্রধান ঘর ব্যতীত অন্য কোন ঘরে বাম পাশে শূন্য নেওয়া যাবে, বামে শূন্য নিব কিন্তু ডানে শূন্য নিব না। অর্থাৎ প্রথম ঘরে তুমি যতক্ষণ পর্যন্ত না ভাগ করতে পারতেছো, যারা যারা এই জিনিসটা ক্লিয়ার ছিল না, এটা ক্লিয়ার করে রাখো, যতক্ষণ পর্যন্ত না ভাগ করতে পারতেছো তখন ডান পাশে শূন্য, বাম পাশে শূন্য। প্রধান ঘর চলে গেছে তো আর কোনো কাহিনী নেই, এরপর আমি কোনো শূন্য নিব না, সরাসরি আমি শূন্য বসাই দিব। তাহলে 100, 100 যদি 7 বার দেয় 700, 8 বার গেলে 800, 4টা 32, তাহলে 80 বেশি আছে, তাহলে আমি এখানে 8 বার নিয়ে যাবো, ভালো কথা। 4টা 32 2 হাতে হলো 3, 8 0 0 আর 3, আহ বারবার খালি ভুলে যেতেছি, 3 3 সরি 8 বার, 4টা 32 2 হাতে হলো কত, 4টা 32 2 হাতে হলো 3, 832। হ্যাঁ বাস। তুমি এখন প্রশ্নের দিক দেখবা, যে তুমি সবার প্রথমে প্রশ্নটা খেয়াল করবা যে প্রশ্নে অ্যাকচুয়ালি কয় ঘর পর্যন্ত নিছে। তুমি উত্তর মিলায় দেখতেছো যে আমার পরে আর কোনো ঘর নাই, তার মানে এইটার সাথে আমার তুমি সুন্দর মতো আর কিছু করার দরকার নাই, আর কিছু করার দরকার নাই। এই হচ্ছে আমার মান, এটার সাথে এখন 100% লাগাই দাও, তাহলে কি হবে, 2 ঘর 2টা শূন্য আছে, 2 ঘর পর্যন্ত আমার চলে যাবে শূন্য, তার মানে 3.8%। এরপরে দেখো বলছে হচ্ছে মেইনলি পরীক্ষায় 4 ছিল, তার মানে আমাদের আরেকবার বললাম শূন্য এখানে নিয়ে লাগতো, আর একটা শূন্য নিয়ে আবার 4 দিয়ে করা লাগতো, 4 দিয়ে করলে আমার আর একটা মান আসতো। তাহলে তোমার মেইন ধাপটা হচ্ছে মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে প্রশ্ন দুই দেখতে হবে এখানে কয় ঘর নিছে। যেরকম মেডিকেলের প্রশ্ন এরপর একটা 4 ছিল, তাহলে আমি আরেকবার নিব, 4 না থাকলে এই পর্যন্ত নিয়ে আমাদের শেষ। আমরা আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। আমরা 3.84 আমরা আশা করতেছি। ভাইয়া ভাগ করার তো আরেকটা নিয়ম আছে। হ্যাঁ কাশফুল, আর একটা নিয়মও আছে, আমি একদম ছোটবেলার মতো ভাগ করে আমি ব্যক্তিগতভাবে শান্তি পাই, ঠিক আছে। তুমি এমন ভাবে জিনিসটা করবা, একভাবে যাবা যেটা তুমি বারবার প্র্যাকটিস করছো, ঠিক আছে, যেটা তুমি বারবার প্র্যাকটিস করছো। আচ্ছা আসো আমরা এরপরে একটা ত্রুটিতে যাই। ওই যে একটা কথা আছে না, সেটা হচ্ছে মাইক টাইসন একটা কথা বলছিল যে একজন একটা একটা মানে 1000 কিক জানে, আমি তাকে ভয় পাই না, কিন্তু একজন একটা কিকই জানে এবং সেটা সে 1000 বার প্র্যাকটিস করছে, আমি তাকে ভয় পাই। তুমি এমন একটা ফর্মুলা ইউজ করবা, এমন একটা প্রসেস আগাবা যেটা তুমি বেশ একদম প্রো লেভেলের পারো। আসো, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি বৃত্তের পরিমাপ ও ব্যাসার্ধের শতকরা ত্রুটি হচ্ছে 2% হলে ক্ষেত্রফলের পরিমাপের শতকরা ত্রুটি কত। তাহলে ব্যাসার্ধের শতকরা ত্রুটি বললাম, আমার দিয়ে দিছে যে ডেল আর ডিভাইড বাই আর ইন্টু 100% ইজ ইকুয়াল টু কত, 2%। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা জানি কি, ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার, দ্যাট মিনস ক্ষেত্রফল এর শতকরা ত্রুটি, শতকরা শতকরা ত্রুটি, ত্রুটি কত হবে, ইজ ইকুয়াল টু ডেল এ ডিভাইডেড বাই এ ইন্টু 100%, তাই না। এই জিনিসটাই তো, ডেল এ বাই এ ইন্টু 100%, এইটা ইজ ইকুয়াল টু কত, এইটা হচ্ছে পাই, এটা তাহলে ধ্রুবক, খেয়াল করো পাই, এটা তাহলে ধ্রুবক, তাহলে ধ্রুবক আমার ব্যতীত, তাহলে কি হবে, ডেল আর ডিভাইড বাই আর, উপরে কত আছে 2, তাহলে 2 নিচে গুণ হয়ে যাবে ইন্টু 100%, এবং আর বাই আর, ডেল আর বাই আর ইন্টু 100% কত দিয়ে আছে 2%, তার মানে 2 ইন্টু 2% ইজ ইকুয়াল টু 4%, একেবারেই ইজি। হ্যাঁ এইসব ম্যাথ একেবারে ইজি, দেখলেই বলা যাইতেছে যে এই সূত্রে, ডেল এর সূত্রে আসলে আমার কি আছে, চলক রাশি আছে ডেল আর, তাহলে আর এর শতকরা ত্রুটি তার সাথে আমি উপরে গুণটা দিয়ে দিলেই হয়ে যেতেছে। আমরা আর এক টাইপের ত্রুটিটা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট।
ভর দিছে 100 প্লাস মাইনাস 2 কেজি, আয়তন দিছে 200 প্লাস মাইনাস 3 মিটার কিউব হলে বস্তুটির ঘনত্বের শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে আমরা বুঝতেছি যে এই যে মানটা দিছে এটা হচ্ছে আমার পরম ত্রুটি, এবং এই পাশের যে মানটা দিছে এটা পরম ত্রুটি, এটা প্রকৃত মান, এটা আমার প্রকৃত মান। এবং আমরা জানি ঘনত্বের শতকরা ত্রুটি, তাহলে ঘনত্বের শতকরা ত্রুটি আমরা জানি কি হবে, এম বাই ভি, যে ঘনত্ব, ঘনত্ব ইজ ইকুয়াল টু কি, কেজি, অর্থাৎ এম ডিভাইডেড বাই ভি। তার মানে আমার ঘনত্বের শতকরা ত্রুটি কি হবে, শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ডেল এম বাই এম প্লাস ডেল ভি বাই ভি ইন্টু 100%। ভালো কথা। এখন ডেল এম বাই এম, তাহলে ডেল এম কত, ডেল এম মানে কি, ডেল এম মানে কি প্রকৃত পরম পরম ত্রুটি, তাহলে 2 ডিভাইডেড বাই 100 প্লাস 3 ডিভাইডেড বাই 200 ইন্টু 100%। ভাগ করো 200, 2 দুগুণে 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 100%। কত আসে, 7 ডিভাইড বাই 200, 100 কাটা গেলে 2, তাহলে 7 ডিভাইড বাই 2%, 7 ডিভাইড বাই 2% ইজ ইকুয়াল টু 3.5%। এটা হচ্ছে আমার বস্তুটির ঘনত্বের শতকরা ত্রুটি হয়ে গেল। বলছে বস্তুটির ঘনত্বের পরম ত্রুটি নির্ণয় করো। এখন এই জিনিসটা খুব চমৎকার বিষয়, আসো আমরা একটু নির্ণয় করতে দেখি নির্ণয় কিভাবে করি। তাহলে এটা মুছে দিলাম, আমরা জাস্ট জানলাম এটার মান হইতেছে 3.5%, এটুক জানলে আমাদের হয়ে যাবে। আচ্ছা খেয়াল করো, ফার্স্ট অফ অল বস্তুটির ঘনত্বের পরম ত্রুটি, অর্থাৎ সূত্রটা হচ্ছে ডেল ভি বাই ভি ইন্টু 100%, যেটা শতকরা ত্রুটি পেয়েছিলাম হচ্ছে 3.5%। আচ্ছা তাহলে আমি যদি পার্সেন্টেজটা আউট করে দিতে চাই, তাহলে 100 ভাগ করে দিই, বা কি লিখতে পারি, ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু 100 ভাগ করলে কত আসে, 0.035। কথাটা কি বুঝতে পারছি নাকি ভুল হয়েছে বলো তো? দেখো তো এখানে ঠিক লিখছি না ভুল লিখছি। হ্যাঁ, দুই পাশ থেকে পার্সেন্ট কেটে গেলে তো একই থাকার কথা না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একজন বলছে ভুল। আচ্ছা আমি যাকে ধরবো সে একটু বলবা যে এটা আসলে ভুল লিখছি না সঠিক লিখছি, ঠিক আছে? আচ্ছা আমি কাকে ধরি, দাঁড়াও। রোজা, বলো তো এটা সঠিক লিখছি না ভুল লিখছি? সঠিক। কনফিউশন তো হয়ে গেছে। আচ্ছা জোহরা, বলো তো সঠিক লিখছি না ভুল লিখছি? ভুল লিখছেন। কেমনে ভুল লিখছি? এখানে তো পার্সেন্টেজ কেটে যাবে না, মানে ও দুই পাশ থেকে তো ভাগ হয়ে যাবে 100। দুই পাশ থেকে ভাগ হয়ে যাবে 100। আচ্ছা দেখো হ্যাঁ। বিষয়টা ছিল এরকম, দেখো আমি একটু তাহলে ব্যাখ্যা করি। দেখো এই যে ছোট ছোট মানে কনফিউশন গুলো আমাদের খুব মানে ঝামেলা করে। দেখো একটা জিনিস খেয়াল করো, ওইখানে আগে ছিল হইতেছে 7 ডিভাইডেড বাই 200 ইন্টু 100%, তাই না? আমি ওখানে বললাম এখানে ভাইয়া, শুধু কাটাকাটি করছিলাম। তুমি একটা জিনিস খেয়াল করো, 7 ডিভাইডেড বাই 200, 7 ডিভাইডেড বাই 200 কত হয়, দাঁড়াও আমার এটা ঠিক আছে এখানে, আল্লাহ জানে। যাদের একটু কনফিউশন আছে তাদেরকে একদম ভাঙিয়ে একটু বুঝাই দিতেছি, যাতে আর জীবনে কোনো কিছু তৈরি না হয়। 0.035, খেয়াল করো, 0.035 ইন্টু 100। তাহলে আমি এই জায়গাটায় কি লিখতে পারতাম, এই জায়গাটা আমি লিখতে পারতাম কি, ইজ ইকুয়াল টু 0.035 ইন্টু 100%। এখন বলো, এখন তো মনে হচ্ছে ঠিকই আছে। এখন মনে আছে হচ্ছে ঠিকই আছে, ঘটনাটা তোমাকে এই জায়গাটাই বুঝতে হবে। তাহলে এখন তুমি বলতে পারছো 0.35, এখন ভাইয়া ঠিক আছে। হুম, কথাটা হচ্ছে ঠিক আছে। ডান পাশের থেকে আমার ছিল হচ্ছে এরকম 3.5%,
যখনই তুমি পার্সেন্টেজ উঠাবা তখন 3.5টাকে 100 দিয়ে ভাগ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। আর বাম পাশে তো 100%ই আছে ভাই, 100%ই আছে। তুমি 100 দিয়ে ভাগ করে দিলে 100 কাটাকাটি, কিন্তু এখানে পার্সেন্টেজ উঠানোর নিয়মই হচ্ছে 100 দিয়ে ভাগ করা। তুমি বাম পাশে 100 দিয়ে ভাগ করতে হবে, ডান পাশে 100 দিয়ে ভাগ করতে হবে। এইটা হচ্ছে সিম্পল রুল, ছোটবেলার রুল। আমি সবসময় মনে করি ছোটবেলার রুল ইজ দ্য বেস্ট রুল। তুমি পার্সেন্টেজ উঠাবা, সেটা আইদার ডান পাশে হোক আর লেফট সাইডে হোক, তুমি 100 দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে? তাহলে এখন হইতেছে আমাদের মোটামুটি এটা বুঝতে পারছি, এখন ঠিক আছে। তাহলে আমাদের এই প্রকৃত মানটা লাগবে। তাহলে এম 100 কেজি ডিভাইডেড বাই 200 কি মিটার কিউব, তার মানে 0.5 কেজি মিটার ইনভার্স 3, বাস 0.5 মিটার ইনভার্স 3। তাহলে বা কি লিখতে পারি, ডেল ভি বাই 0.5 কেজি মিটার ইনভার্স 3 ইজ ইকুয়াল টু 0.035। একক লেখা লাগবে না, সমস্যা নাই। বা ডেল ভি পরিমাপকৃত মান কত হবে, 0.035 গুণ 0.5। এখন আসো আমরা এটাকে কি করব, আমরা 0.035টাকে লিখতে পারি হচ্ছে 3 ঘর যদি দশমিকটা ডান পাশে নিয়ে যায় 35 ডিভাইডেড বাই 1000 গুণ এটাকে লিখতে পারি 5/10 ইজ ইকুয়াল টু 5 35 কত, 5 5 25 5 হাতে 2 3 5 15 আর 2 17 ডিভাইডেড বাই লিখতে পারি হচ্ছে 10,000। তাহলে এখন তুমি আসো আমরা 4টে শূন্য ভাগ দিয়ে দিই, অর্থাৎ 0.0175। এটা হচ্ছে তার আয়তন নির্ণয়ের শতকরা পরম ত্রুটি 0.075। কথাটা কি আমি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা এই যে বস্তুটির ঘনত্বের পরম ত্রুটি নির্ণয় করে ফেলাইছি, এই ছোটখাটো বিষয় নিয়ে বলে আমরা কখনোই আর ইনশাল্লাহ পেঁচাবো না। আসো আমাদের এরপর একটা কথা, অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু 4π² L ডিভাইডেড বাই টি স্কোয়ার। জি নির্ণয়ের সূত্রটা আমরা সবাই জানি আশা করি, জি ইজ ইকুয়াল টু 4π² L ডিভাইডেড বাই টি স্কোয়ার। এই যে সূত্রটা দিছে, জি এর আনুপাতিক ত্রুটি কত হবে। তাহলে জি এর আনুপাতিক ত্রুটি অর্থাৎ সমীকরণটাই চাইছে অ্যাকচুয়ালি, যে অভিকর্ষ ত্বরণ জি এত হলে জি এর আনুপাতিক ত্রুটি কত হবে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে 4 এখানে আমাদের ধ্রুবক, আই আমাদের এখানে ধ্রুবক, তাহলে জি এর আনুপাতিক ত্রুটি ডেল জি ডিভাইডেড বাই জি 100 হবে না, ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, ডেল এল ডিভাইডেড বাই এল প্লাস 2 ইন্টু ডেল টি ডিভাইডেড বাই টি। এই সমীকরণটা যে অপশনে আছে সেই অপশনটাই হচ্ছে আমাদের কারেক্ট, ঠিক আছে? আমি বারবার এই জিনিসটা কেন ফোকাস করতেছি, কারণ এটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, ছোটখাটো প্রশ্ন দেওয়া হয়। এখন আসো আমাদের এই অধ্যায়ের লাস্ট যে ম্যাথটা, সেটা হচ্ছে টাইপ 2 লঘিষ্ঠ গণন, পিচ এবং ভার্নিয়ার স্কেল। তো প্রথম কথাটা হইতেছে আমাদের বুঝতে হবে যে পিচ বলতে আসলে আমরা কি বুঝি। 1 নাম্বার কথা হচ্ছে পিচ, প্রত্যেকটা যত স্কেল টাইপের আছে, যে সকল স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, স্ফেরোমিটার, সবকিছুর দুই টাইপের স্কেল থাকে। একটা হচ্ছে বৃত্তাকার স্কেল, আর একটা হচ্ছে প্রধান স্কেল। হ্যাঁ, বৃত্তাকার স্কেল যখন তুমি ঘুরাবা তখন এই বৃত্তাকার স্কেলটা জাস্ট তার প্রধান স্কেল বরাবর সামনের দিকে অগ্রসর হয়, জাস্ট লাইক স্ক্রুর মতো। তুমি যদি স্ক্রুটাকে ঘুরাও, কিসের ভিতরের দিকে ঢুকে না। তাহলে পিচ হচ্ছে তুমি যদি একটা স্ক্রুকে একটা পূর্ণ ঘূর্ণন ঘুরাও, অর্থাৎ বৃত্তাকার স্কেল তাকে যদি একবার সম্পূর্ণরূপে ঘুরাও, সে রৈখিক স্কেল বরাবর কতটুকু পথ অতিক্রম করতেছে বা কতটুকু দৈর্ঘ্য দূরত্ব অতিক্রম করতেছে, সেটাই হচ্ছে পিচ। তাহলে পিচের সাথে এইসব 9 10-এ পড়ছো, আমি আবার একটু মনে করাই দিচ্ছি, একটু সুন্দর করে লিখে রাখো। পিচ কি, সেটা হচ্ছে বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেল, অনেকে অনেকে বৃত্তাকার স্কেলটাকে অনেক বইতে ভার্নিয়ার স্কেলও বলে। সো দুইটাই সেম। ভার্নিয়ার স্কেল, স্কেল একবার সম্পূর্ণ ঘোরালে, সম্পূর্ণ ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর, রৈখিক স্কেল বরাবর যতটুকু পথ বা দূরত্ব বা দৈর্ঘ্য
অতিক্রম করে অতিক্রম করে তাকে কি বলে? পিচ বলে। তো আশা করি বুঝতে বুঝতে পারছি, ঠিক আছে? বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলো। এখন খেয়াল করো, তাহলে লঘিষ্ঠ গণন কি? লঘিষ্ঠ গণন ইজ নাথিং বাট একটা সূত্রকার টার্ম। আমরা যেরকম বলি না যে ভরবেগ আসলে কি, ভর আর বেগের গুণফল। লঘিষ্ঠ গণন হচ্ছে দুইটার ভাগফল। লঘিষ্ঠ গণন এটাকে অনেক ক্ষেত্রে এলসি দ্বারা প্রকাশ করা হয়, কারণ এই লঘিষ্ঠ গণন একটা ধ্রুবক। লঘিষ্ঠ গণন প্রত্যেকটা যন্ত্রের জন্য নির্দিষ্ট একটা ধ্রুবক। লঘিষ্ঠ গণন বা ধ্রুবক ইজ ইকুয়াল টু পিচ পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। খুব চমৎকার করে মনে রাখো, লঘিষ্ঠ গণন ইজ ইকুয়াল টু পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সবসময় জিনিসটা মাথায় রাখবা যে নিচে কি হবে? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, কারণ আমি ঘুরাইছি কোনটা? বৃত্তাকার স্কেল ঘুরাইছি, তাহলে ভাগ হবে কোনটা? যেটা ঘুরাইছি সেটা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে লঘিষ্ঠ গণন গেল, পিচ গেল। এখন ভার্নিয়ার স্কেলের একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল থেকে প্রশ্নটা হয় এভাবে, ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকও ইজ ওয়ান কাইন্ড অফ এই লঘিষ্ঠ গণনের মতো একটা ধ্রুবক, কিন্তু সেটা শুধুমাত্র ভার্নিয়ার স্কেলের বেলায় আমরা ব্যবহার করি। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু হোয়াট? সেটা হচ্ছে আহ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আসো, এটা হচ্ছে আমার দাগ। দাগের উপরে কি বলছি? প্রধান স্কেল এর ক্ষুদ্রতম এক ভাগ এর দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তাকার বা ভার্নিয়ার স্কেল এর ভাগ সংখ্যা। অর্থাৎ দুই জায়গায় বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আমরা ভাগে দিব। সবসময় মাথায় রাখবা, এই যে ভাগ সংখ্যা, ভাগের মধ্যে ভাগ কথাটাই আছে, নিচে যাবে। এই যে আমরা তিনটা কথা জানলাম, এই তিনটা কথা দিয়ে আমরা সবকিছু প্রকাশ করতে পারবো। এখন ভার্নিয়ার ধ্রুবক তো আমরা জানলাম, ভার্নিয়ার স্কেল নিয়ে আরেকটা লাস্ট একটা কথা আমরা একটু জানবো, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে পাঠ নেয় কিভাবে। অর্থাৎ কোন বস্তুর দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা মাপি, তাই না? দৈর্ঘ্য বা ব্যাস বেধ মাপি হচ্ছে আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে। তাহলে এই যে দৈর্ঘ্য বা পরিমাপটা আমরা কিভাবে নেই? পরিমাপটা আমরা কিভাবে নেই খেয়াল করো। সেটা প্রথম হচ্ছে প্রধান স্কেল পাঠ, যে আমরা এতটুকু মাপ নিছি, তাহলে কতটুকু গেছে এই পর্যন্ত আসছে, দেখা গেছে আমার কাটাটা, তাহলে এইটুকু হচ্ছে আমার প্রধান স্কেলের পাঠ। তাহলে আমরা প্রধান স্কেল পাঠ যোগ এইটুকু আমার শেষ, মেন শেষ। এখন অতিরিক্ত কতটুকু গেছে, এমন মানটা গেছে যেটা আমার প্রধান স্কেলের মান মাপতে পারি না, কারণ প্রধান স্কেলটা অত ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা সম্ভব না। তখন আমরা কি করি, যে বৃত্তাকার স্কেলের পূর্ণ ঘূর্ণন, বৃত্তাকার স্কেল এর ঘূর্ণন ডিভাইডেড বাই ভার্নিয়ার ধ্রুবক, ভিসি। ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করা হয় হচ্ছে ভিসি দিয়ে। তাহলে আশা করি এই জিনিসটা সরাসরি বললাম আমাদের কাজে লাগবে অনেক সময়। এই যে চারটা তিনটা সূত্র দিলাম, এই চারটা তিনটা সূত্র তোমার বললাম একদম ঠাটা মুখস্থ রাখতে হবে। এখন আসো আমরা অঙ্কের মধ্যে ঢুকি, সোজা অঙ্ক। স্ফেরোমিটারের বৃত্তাকার, আমরা জানি স্ফেরোমিটার দ্বারা কি করা হয়, গোলীয় তলের ব্যাসার্ধ বা ব্যাস নির্ণয় করা হয়। এর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50 এবং স্কেলটি একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর সরণ হয় 0.5 মিলিমিটার। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এই যে বলছে একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর সরণ হয় 0.5 মিলিমিটার, এইটাই বললাম আসলে আমার পিচ। বৃত্তাকার স্কেল একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ করে সেটাই বললাম পিচ। লঘিষ্ঠ গণন কত? তাহলে লঘিষ্ঠ গণন এলসি ইজ ইকুয়াল টু পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা।
তাহলে কত হবে 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই 50 করো এখন তোমরা হাতে কলমে কত হয় আমাকে অ্যান্সার বলো 0.01 মিলিমিটার। কত হবে 0.01 0.01 গুড গুড 0.01 রাইট মানে এটা দেখলেই বোঝা যায় যে 0.01 হবে। তো এই যে এইটা হইতেছে আমার লঘিষ্ঠকরণ। তাহলে আমরা এই জিনিসগুলো আশা করি পারবো। বলছে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের n ভাগ মূল স্কেলের n-1 ভাগের সাথে মিলে যায়। এই টাইপের প্রশ্নে তোমার একটা আই ওয়াশ থাকে, আমরা এরপরও সেম টাইপের একটা প্রশ্ন দেখবো। আচ্ছা এইটার পরে এইটার আগে আসলে এই প্রশ্নটা দেখে আসি। ভার্নিয়ার স্কেলের 50 ভাগ প্রধান স্কেলের 49 ভাগের সাথে সমান, প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলের 20টি ভাগ থাকলে ভার্নিয়ার ধ্রুবক কত? আমরা একটু আগে একটা সূত্র জানে আসছি, ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তাকার বা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তোমাকে এই যে কথাটা বলে তোমার একটা আই ওয়াশ করবে যে 50 ভাগের প্রধান স্কেলের এত ভাগের সমান এত ভাগের সমান, এইটার কোনো আসলে মিনিং হয় না। ভার্নিয়ার স্কেলের 50 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান, এইটার আসলে কোনো প্রয়োজনই নেই। এইটুকে কোনো প্রয়োজনই নেই, এইটুকে তুমি তাকাবাই না। তুমি তাকাবা ভার্নিয়ার স্কেলের কত ভাগ আছে? 50টা ভাগ আছে। ভার্নিয়ার স্কেলে কত ভাগ আছে? 50টা ভাগ আছে। প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে 20টি ভাগ। তাহলে খেয়াল করো ভার্নিয়ার ধ্রুবক কত? 20টি ভাগের দৈর্ঘ্য কত? প্রতি সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার। অতএব একটি ভাগ এটা কত? 1/20 সেন্টিমিটার মানে কত? 0.05 সেন্টিমিটার। তাহলে এই যে 0.05 সেন্টিমিটার এটা কি? ভার্নিয়ার প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলের 1 ভাগের সমান, অর্থাৎ প্রধান স্কেলের 1 ভাগের দূরত্ব। তাহলে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু উপরে যাবে হচ্ছে প্রধান স্কেলের একটি ভাগের দূরত্ব অর্থাৎ 0.05 সেন্টিমিটার ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেল বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা অর্থাৎ 50। এইটার মান কত হবে ব্যাখ্যা করো, উত্তর বলো। 10/3 কত হবে? 1 into 10^3 1 into 10 to the power 1 into 10 to the power -3। উত্তর ঠিক আছে? জানি না। জি ভাইয়া। হ্যাঁ 100% ঠিক আছে। জানি না কিসের জন্য বললাম। আরে ব্যাটারে 0.05 ডিভাইডেড বাই 5 গুণ 10, 5 5 কাটলে হয় 1, তাহলে থাকে 0.01 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 0.001 ইজ ইকুয়াল টু 1 ইনটু 10 টু দি পাওয়ার -3। শেষ। 100% অ্যান্সার ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্কই দেখো এইখানে একটা কথা বলছে, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের n ভাগ মূল স্কেলের n-1 ভাগের সমান। তাহলে এই মূল স্কেলের কত ভাগের সমান এটা তোমার দেখারই দরকার নেই, কত ভাগের সাথে যায় এটা দেখারই দরকার নেই। মূল স্কেলের 1 ভাগ সমান 1 মিলিমিটার, মূল স্কেলের 1 ভাগ সমান 1 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক কত? 1 মিলিমিটার ডিভাইডেড বাই কত ভাগ? n। এটা হচ্ছে আমার উত্তর। যদি বলতো আমি তাহলে আমি এটা বলতে পারলাম যে ভিসি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই n মিলিমিটার। যদি এটাকে সেন্টিমিটারে করলে কত হবে? ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 10 n সেন্টিমিটার। এই জিনিসটা বললাম আমাদের ইসাক স্যারের বইতে ভুল দেয়া আছে, এই জিনিসটা মাথায় রেখো। আমাদের উত্তর মিলিমিটার আসলে 1/n, আর যদি সেন্টিমিটার আসি 1/10 সেন্টিমিটার। ঠিক আছে, এটা বললাম ভুল দিয়ে আছে, এটা খেয়াল রাখো। লাস্ট ওয়ান আসলে নাই আমাদের। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের ম্যাথ। আমি 2টা টাইপের আন্ডারে সব করে দিছি, এর বাইরে আর কোনো ম্যাথ নাই, আসবেও না। কিছু কিছু সাধারণ ম্যাথ আছে যে তোমার একটা লেন্থ দিয়ে আছে, ব্যাসার্ধ দিয়ে আছে, আয়তন কত, এগুলি তোমরা পারবাই, এটা নর্মাল পারবাই। ক্যালিপার্সের যে বিষয়টা জিনিসটা মাথায় রাখবা, প্রস্থ পুরুত্ব পার্স এভাবে মনে রাখবা। প প প দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব পার্স মুখস্থ করবো কেমনে? দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব পার্স, তার মানে দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব মাপনের বেলায় আমরা পার্স ইউজ করব, আর ব্যাস বেদ গজ অর্থাৎ ব্যাস আর বেদ নির্ণয়ের বেলায় আমরা স্ক্রু গজ ব্যবহার করব। আমাদের কাহিনী শেষ। নিচের দিকে একটা কথা লেখা আছে দেখো, স্ফুরমিটারের সাহায্যে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা হয়, নট ব্যাস। যদি আমরা ব্যাস নির্ণয় করতে পারি
আর সূত্রটা খেয়াল করতে হবে, সূত্রটা বললাম মেডিকেলে এসে গেছে সরাসরি, যে আর ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 6 প্লাস এইচ বাই 2, খাতা মুখস্থ করবে এবং কি কি ব্যবহার করা হয়। অর্থাৎ ডি হচ্ছে 3 পায়ের গড় দূরত্ব। স্পিরোমিটারটা তো আসলে এরকম টাইপের জিনিস, এখানে দুইটা পায়া, এখানে একটা পায়া, আবার এখানে একটা পায়া থাকে, তাহলে এই 3টা পায়ের দূরত্ব নির্ণয় 3 দিয়ে ভাগ করা হয়। সো ডি হচ্ছে 3 পায়ের গড় দূরত্ব। গড় কথাটা খেয়াল করবো, আসলে গড় আছে কিনা। এবং এইচটা হচ্ছে 3 পায়ের তল থেকে বক্রতার উচ্চতা বা নিম্নতা। অর্থাৎ একটা তল এরকম হইতে পারে, একটা তল এরকম হইতে পারে, অথবা একটা তল এরকম হইতে পারে, ঠিক আছে। তুমি এখন এই স্পিরোমিটারটা বসানোর পরে 3 পায়ের তল থেকে বক্রতলের উচ্চতা বা নিম্নতা বুঝাইতে আমরা এইচ ব্যবহার করি। এটা সুন্দর মতো একটু পড়লেই হয়ে যাবে। সূত্র মুখস্থ করবা, আর সূত্র দুটার পরিচয় লাগবে, আর কিছু এখান থেকে লাগবে না। এইখানে একটা কথা আছে দেখো, সেটা হচ্ছে নিক্তির সাহায্যে, কোন পদ্ধতিতে, নিক্তির সাহায্যে দোলন পদ্ধতিতে বস্তুর ভর নির্ণয় করা হয়। নিক্তির সাহায্যে দোলন পদ্ধতিতে বস্তুর ভর নির্ণয় করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর সেরকম কিছুই লাগবে না। এখানে একটা কথা লেখা আছে পরের পৃষ্ঠায়, 1 জুল সমান 10⁷ আর। এই জিনিসটা আমরা বললাম ভুল যাতে না করি, এই জিনিসটা মাথায় রাখবা, 1 জুল সমান 10⁷ আর। আচ্ছা, এখান থেকে আর সেরকম কিছু নেই। লাস্টে এই অনুশীলনী প্রশ্নের জন্য এইখানে যে কথাটা আছে খেয়াল করবা, এখানে বললাম প্রচুর পরিমাণে ভুল তথ্য দেওয়া থাকে। সো বি কেয়ারফুল, এই জিনিসটা পড়ার সময় বি কেয়ারফুল। উপরের দিকে আসো, খুবই 3 স্টার একটা টপিক আছে, সেটা হচ্ছে বিভিন্ন যন্ত্রের লঘিষ্ঠকরণ। এটা সরাসরি তোমাকে বলবে যে বিভিন্ন যন্ত্রের লঘিষ্ঠকরণ কত। মিটার স্কেল, ক্যালিপার্স, স্ক্রু, গজ ও স্ফেরোমিটার। দেখো আমি একটা নির্দিষ্ট সিকোয়েন্স সাজাইছি, 0.1 সেন্টিমিটার। একটা মুখস্থ করো, এরপরে জাস্ট শূন্য শূন্য একটা করে বাড়াইতে থাকো দশমিক আর সংখ্যার মাঝখানে। তো আমি একটা ইউজ করি, সেটা হচ্ছে মিটার 0.1। এই জিনিসটা মাথায় রাখবা, মিটা হচ্ছে মিটার স্কেল, তাতে ক্যালিপার্স, আর দন্ত সাথে হচ্ছে স্ক্রু ড্রাইভার, এখন দন্ত আছে। স্ফেরোমিটার, এখানেও প্রথমে দন্ত আছে। তাহলে মিটার 0.1 বলতে বোঝানো হচ্ছে মিটার স্কেল হচ্ছে 0.1 সেন্টিমিটার। তারপরের থেকে যতগুলো আমি আস্তে 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 ক্যালিপার্স বলো, স্ক্রু গজ বলো, যখনই আমি নিচের দিকে আসবো, এই পয়েন্ট আর ওয়ানের মাঝখানে একটা একটা করে শূন্য বাড়তে থাকবে। এভাবে মুখস্থ করলে আর কোনো সমস্যা হবে না।